হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি তড়িৎচুম্বকত্বের 43 থেকে করাবো। 42 অবধি করানো আছে, ডেসক্রিপশনের লিঙ্ক আছে, দেখে নিও। তো 43-এ যেটা আছে সেটা হলো টপিকটার নাম হলো তড়িৎ প্রবাহের উপর চুম্বক ক্রিয়া। তো আমরা আগের দিন জেনেছি যে একটা আধানকে যদি চৌম্বক ক্ষেত্রে ছুঁয়ে দেওয়া যায় তাহলে সেই যে বল ফিল করে সেটা হলো F ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। ওকে, এবার আধানকে ছোড়াটা তো একটা বলেছি, ঠিক আছে, কিন্তু আধানকে তার এমনি ওপেন স্পেসে ছোড়া ওরকম যায় না। আধান একটা তারের মধ্যে দিয়ে মুভ করে, ঠিক আছে, যাকে কারেন্ট বলে। ঠিক আছে, একটা তারের মধ্যে যদি বিভব প্রবাহ থাকে তাহলে তার মধ্যে এই আধানটা মুভ করে এবং যাকে কারেন্ট বলে। ওকে, তো তাহলে যদি কারেন্টের কথাই বলি, সাপোজ এইটা একটা তার, এই তারের মধ্যে কারেন্ট যাচ্ছে আই। ওকে, এবং এই তারটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা যেদিকে খুশি নিতে পারো। লেট আস কনসিডার যদি বোর্ডের থেকে বাইরের দিকে নাও, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আই কারেন্টটা রয়েছে। তাহলে এর উপর ক্রিয়াশীল বল কত? যদি একটা আধানের উপর ক্রিয়াশীল বল কাজ করে তাহলে এই কারেন্টের উপরও, কারেন্টওয়ালা ক্যারিং তারটার উপর বল কাজ করবে। কেন? কারণ যে আধানটার উপর বল কাজ করছিল সেই আধানটাই তারের মধ্যে দিয়ে মুভ করছে, তাহলে এই তারের মধ্যে থাকা আধানটার উপর বল কাজ করবে। আর তারের মধ্যে থাকা যদি আধানটার উপর বল কাজ করে তাহলে তারটার উপরই বল কাজ করবে, কারণ আধানটা তারের ভিতরেই আছে। তো সেই বলটা কত সেটা আমাদের জানতে হবে। কী করে জানবো? খুব সিম্পল। লেট আস কনসিডার এই তারটার মধ্যে একটা ডিএল অংশ নিলাম, ঠিক আছে, এবং ধরলাম যে অ্যাট ডিটি টাইম, ডিটি সময়ে হ্যাঁ, এই ডিএল অংশ দিয়ে হ্যাঁ তোমার ডিকিউ পরিমাণ, ডিকিউ আধান যায়, এটা ধরে নিলাম। তাহলে 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 কারেন্ট ইকুয়াল টু আই ইকুয়াল টু বলতে পারি আমরা ডিকিউ বাই ডিটি, থাকলো এটা এমনি। হ্যাঁ, আর যদি বলি বেগ কত, এখানে বেগ হবে ভি ইকুয়াল টু ডিএল বাই ডিটি, কারণ ডিএল ডিস্টেন্স ডিটি টাইমে ট্রাভেল করবে। তো ওইখানে যে আধানটা পাস করছে যার নাম ডিকিউ বললাম, তার উপর ক্রিয়াশীল যদি বল চেক করো তাহলে এফ ইজ ইকুয়াল টু হবে ডিকিউ, তাই তো, ভি ক্রস বি। ওকে, দ্যাট ইজ ডিকিউ, ভি মানে আবার ডিএল বাই ডিটি ক্রস বি। ওকে, এবার ডিকিউ বাই ডিটিকে আলাদা করে দিলাম, করা যেতেই পারে, কারণ এটা তো স্কেলার ডিটি বারটা, তো এখানে বাই করা যেতে পারে। তাহলে ডিএল ক্রস বি দ্যাট ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি মানে আই ডিএল ক্রস বি। তাহলে এখান থেকে যে নতুন ফর্মুলাটা এলো সেটা হলো, যদি একটা আধান চৌম্বক ক্ষেত্রে ছোড়া হয় তার উপর যে ফোর্সটা কাজ করবে সেটা হলো কিউ ভি ক্রস বি। কিন্তু যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে তাহলে তার উপর যে ফোর্স কাজ করে সেটা হলো আই ডিএল ক্রস বি। তাহলে এটাও যদি একটা ক্রস প্রোডাক্ট, ফলে এই ফোর্সটা ডিরেকশন বের করাটা তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে। কী করে করবে? জাস্ট মনে রাখবে ডিএল আয়ের দিক আর বি তো দেওয়াই থাকবে বি এর দিক, তাহলে এফ এর দিক তুমি বের করে নিতে পারবে। ফর এক্সাম্পল এই ছবিতে যদি বের করতে চাও, কীভাবে বের করবে? খুবই সিম্পল। এখানে যদি ফোর্স বের করতে চাও তাহলে এফ ইজ ইকুয়াল টু হবে কি, দেখো আয়ের দিক কি, আয়ের দিক হলো ওপরে দেখাচ্ছে মানে জে ক্যাপ, ক্রস বি এর দিক বাইরে দেখাচ্ছে মানে কে ক্যাপ, আর জে আর কে গুণগুলো কি হয়, জে কে আই ক্যাপ, মানে এক্স অ্যাক্সিস, মানে এই বরাবর ও বলটা ফিল করবে। হয়ে গেল। তাহলে বল ফিল করার জন্য তুমি খুব সিম্পলি তুমি এই রুলটা ইউজ করতে পারো, যে ক্রস প্রোডাক্টের নিয়ম। হ্যাঁ, তো যাদের ক্রস করতে বলেছে বল মানে এফ মানে কি, আই ডিএল ক্রস বি, তো তার আই ডিএল এর দিক আয়ের দিক হয় আর বি এর দিক তো বি এর দিক, তো তাদের দিকগুলোর একক ভেক্টরে ক্রস করে দাও, করে যে অ্যান্সারটা আসবে সেটাই হলো এফ এর দিক। এইভাবে তুমি এফ এর দিকটা ইজিলি ফাইন্ড করতে পারবে। তোমাকে ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম মানে এমনি অ্যাজে পড়া পড়বে, কিন্তু মানে অঙ্ক করার জন্য দরকার পড়বে না। তুমি ফ্লেমিংয়ের বামস্ত নিয়মের বদলে তুমি এই এফ মানে এই ক্রস প্রোডাক্টের নিয়মটাই ফলো করো, খুব সহজে অ্যান্সারগুলো পেয়ে যাবে। হলো, এটা একটা ব্যাপার গেলো। আচ্ছা, এখানে তাহলে এখানে যদি ডিএল এর বদলে এল নিয়ে নিতাম। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যেহেতু এই ক্ষেত্রে আমি নিয়ে নিয়েছি যে বিটা আর আইটা মানে ডিএলটা পরস্পর লম্ব, কারণ দেখো আই হলো ওপরের দিকে, বি বাইরের দিকে, অর্থাৎ এক্ষেত্রে ক্রস প্রোডাক্টটা ভাঙলে হবে আই ডিএল বি। হ্যাঁ, সাইন 91 হয়। আর যদি এটা এল গোটা তারের দৈর্ঘ্যটা নাও তাহলে ডিএলটা ইন্টিগ্রেশন করে এল হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে এফ ইজ ইকুয়াল টু বি আই এল। এই বি আই এলটা মনে রাখবে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, বিল। তাহলে তুমি কি বুঝলে বলো, যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যে বলটা অনুভব করবে সেটা হবে বিআইএল, বিল। মনে হবে তো? সো তোমাকে মনে রাখতে হবে যে এফ ইজ ইকুয়াল টু বিআইএল। এটা ভালো করে খেয়াল রাখবে যে যদি কোনো চৌম্বক ক্ষেত্র থাকে এবং সেখানে যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে তাহলে তার উপর ক্রিয়াশীল যে চৌম্বক বলটা হয় সেটা হয় কত, বিআইএল। কী হয়? বিআইএল। ওকে,
তো আমি আপাতত এটা মিটিয়ে শুধু BILটা লিখবো, কারণ পরবর্তী টপিক তোমাদের আমাকে বোঝাতে হবে। নেক্সট আরেক টাইপের যেটা অঙ্ক আছে যেটা লাগবে, সেটা হলো মনে করো একটা চৌম্বক ক্ষেত্রে এটা লিখে দিলাম, দেখে নাও, হ্যাঁ যেটা বোঝালাম থাকলে লেখা। একটা চৌম্বক ক্ষেত্রে যদি একটা পরিবাহী লুপ থাকে, পরিবাহী লুপ, লুপের মধ্যে কারেন্ট মনে করা যাচ্ছে I, এখান দিয়ে I, এখান দিয়ে I, আর এখান দিয়ে I, এরকম একটা লুপ যদি থাকে চৌম্বক ক্ষেত্রের সাথে ও তলটা স্থাপিত থাকবে, মানে একই তলে থাকবে দুজন, এরকম যদি থাকে, তাহলে দেখা যায় যে এই লুপটা চৌম্বক বল তো অনুভব করবেই, এবং দেখা যায় চৌম্বক বলটা এমনভাবে অনুভব করে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই লুপটা ঘুরতে থাকে, অর্থাৎ একটা টর্ক অনুভব করে। সেই টর্কের মান কি সেটাও তোমাদের লাগবে। তো সেটার জন্য একটু যদি বোঝানোর কথা বলো তাহলে খুব সিম্পলি বোঝানো যায়। সেটা হলো যে তুমি ভালো করে দেখতেই পাচ্ছ যে এই তারটার 4টা অংশ, একটা এটা, এটা, এটা আর এটা। এই তারটার যদি কথা বলো, প্রথমে শুধু যদি এই তারটা দিয়ে করো, তাহলে দেখবে এই তারটার কারেন্ট ওপর দিকে যাচ্ছে এবং তার সাথে চৌম্বক ক্ষেত্র ডান দিকে রয়েছে, অর্থাৎ ও একটা বল অনুভব করবে। তো সেই বলটা হবে, যদি আমি নাম বলি A, B, C আর D, তাহলে যদি বল বলি A, B, যে তারটা যে বল অনুভব করবে সেটা কি হবে BIL, শিখালাম এখনই। শুধু দিকের কথা যদি বলো তাহলে দিক দেখার জন্য তোমাকে SH ল ফেলতে হবে, মানে ভেক্টর লটা ফেলতে হবে। কীভাবে? যে তুমি জানো I dl × B মানে কারেন্টের দিক আর চৌম্বক ক্ষেত্রের দিকের ক্রস প্রোডাক্ট। তাহলে এক্ষেত্রে কারেন্টের দিক ওপর দিকে, অর্থাৎ J ক্যাপ, ক্রস চৌম্বক ক্ষেত্র ডান দিকে অর্থাৎ I ক্যাপ। আর J আর I যদি গুণ করো, J এর পর I তো হয় না, J এর পর কে হয়, তাহলে -K ক্যাপ, -K ক্যাপ মানে ভেতরে, তাহলে এ ভেতর দিকে একটি বল অনুভব করবে, ভেতর দিকে একটি বল অনুভব করবে। সিমিলারলি তুমি যদি F অফ আগে CD দেখে নাও, তাহলে সেটাও দেখবে কী হবে B। আচ্ছা, তার আগে বলে দিই যে এই তারটার দৈর্ঘ্যটা L আর প্রস্থটা B, ঠিক আছে? তাহলে BIL আবার, এবং এক্ষেত্রে যদি মানে কোন দিকে বল ফিল করে দেখতে চাও তাহলে আবার দেখতে হবে কারেন্ট এবার নিচের দিকে মানে -J ক্যাপ, আর চৌম্বক ক্ষেত্র তো ডান দিকে I ক্যাপ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর GI মানে -K, আর মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ K ক্যাপ, অর্থাৎ বাইরের দিকে। তাহলে এ একটা বাইরের দিকে বল অনুভব করবে। এবার যদি আমরা FBC দেখতে যাই, তাহলে দেখো FBCর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র আর কারেন্টের দিক সেম। চৌম্বক ক্ষেত্র আর কারেন্টের দিক সেম হলে কী হয়ে যায়, থিটার মান 0 হয়ে যায়, আর সাইন 0 0, মানে এক্ষেত্রে অ্যান্সারটা 0 হবে। সেম অ্যাজ F অফ ADর ক্ষেত্রে যদি দেখো, তাহলে দেখো যে চৌম্বক ক্ষেত্র আর কারেন্টের দিক অপোজিট, মানে 180, সাইন অফ 180ও 0 হয়, অর্থাৎ 0 হয়ে যাবে। তার মানে এই লুপটার উপর টোটাল দুটো ফোর্সই কাজ করছে, যেটা AB বাহুর উপর কাজ করছে আর CD বাহুর উপর কাজ করছে, এবং ফোর্স দুটো একে অপরের বিপরীত, একটা ভেতর দিকে একটা বাইরের দিকে, এবং তাদের মান সেম BIL, এবং তাদের ক্রিয়ারেখা ডিফারেন্ট, একটা এই বরাবর তো একটা এই বরাবর। এবং আমরা জানি যখন দুটো ফোর্স তাদের মান সেম হয় এবং অপোজিট কাজ করে এবং তাদের ক্রিয়ারেখা আলাদা হয়, তখন সেটা একটা দ্বন্দ্ব সৃষ্টি করে, এবং সেই দ্বন্দ্ব যে কোনো একটা বলের মান এবং দ্বন্দ্ব দুটোর মধ্যে লম্ব দূরত্বকেই টর্ক বলে। তার টর্ক গেল, টর্ক ইকুয়াল হয়ে গেল এখানে BIL, যে কোনো একটা মান, ইন্টু এদের মাঝখানে দূরত্ব হলো B, তাই না? প্রস্থটা ওদের মাঝখানে দূরত্ব, প্রস্থটা B, তাহলে এখান থেকে বলতে পারি BIA, তাহলে এটাই হয়ে গেল টর্কের মান। ওকে, এবার এটা যদি তাহলে নতুন ফর্মুলা করতে হবে, টর্ক এখানে থাকলো, টর্ক হলো BIA। আর ইন কেস যদি এটা N পাকের হতো পরিবাহী লুপটা, তাহলে টর্কটা হতো BINA, ঠিক আছে? BINA গুণ হতো। তো মনে রাখার জন্য মনে রাখবে যে, তাহলে কি মনে রাখবে, যদি আধানের ক্ষেত্রে বলটা হলো QVB সাইন থিটা, বা লম্ব ধরলে QVB, আর কারেন্টের ক্ষেত্রে বিল, ঠিক আছে, BIL বিল, আর টর্কের জন্য হলো বিয়া বা বিনা, বিয়া ফর 1 পাক আর বিনা ফর N পাক, ঠিক আছে? মনে হবে বিনা, যে মোর বিনা বাজে কোন সুরে, ওই বাজে না বিনা, তো বিনার মনে মনে একটা টর্কটা, ঠিক আছে? আর ভেক্টর রূপ যদি দেখো টর্কের, তার টর্কের ভেক্টর রূপটা হয় IA × B, ঠিক আছে? এরিয়া ভেক্টর আর চৌম্বক ক্ষেত্র ভেক্টর, এই দুটোর ক্রস প্রোডাক্টের দিক হয় টর্কের দিক। যদি টর্কের দিক লাগে তাহলে এখানেও টর্কটা হবে টোটাল টু NIA × B, এটা টর্কের ভেক্টর রূপ, ঠিক আছে? যদি মানে টর্কের ডিরেকশানের জন্য এটা লাগতে পারে, ঠিক আছে? এবার টর্কের ডিরেকশানের জন্য A × B লাগছে, তাই এর দিকটা কী হবে, এর দিকটা সবসময় মনে রাখবে, কারেন্ট যেভাবে যাবে, কারেন্ট লুপটা তো লুপে কারেন্ট যেভাবে যাবে
এমন অবস্থায় কারেন্টের যাওয়ার দিকটাকে তুমি মুঠি করে ধরবে ওই মুষ্টি নিয়মটা, তাহলে বুড়ো আঙুল হবে ওই এরিয়া ভেক্টরের দিক। ফর এক্সাম্পল এই কারেন্টটা দেখো এই তো, তাহলে মুঠিটা এইভাবে ধরতে হচ্ছে, তাহলে এখানে কিন্তু এরিয়া ভেক্টরের দিকটা হলো বোর্ড থেকে ভেতরের দিকে। যদি কারেন্টটা এই লুপে নিতাম তাহলে দিকটা হতো কিন্তু বোর্ড থেকে বাইরের দিকে। এটা হলো এরিয়া ভেক্টরের দিক। এরিয়া ভেক্টর এই কখন লাগবে? যখন টর্কেরও তুমি ডিরেকশন বের করবে। যদি কোনো অঙ্কে টর্কের ডিরেকশন বের করতে বলে তখন কিন্তু এ ভেক্টর আর বি ভেক্টর দুটোই দিক লাগবে, যেখানে এ ভেক্টরটা হলো এরিয়া ভেক্টর, হ্যাঁ, এল ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, এই গেল টর্ক। আর যদি কোনো জিনিস লাগে তাহলে আমরা আবার আসছি, তার আগে এবার আমরা এমসিকিউ শুরু করছি। হ্যাঁ, এমসিকিউ 43 কি বলছে ভাই? একটা রিজু তারের মধ্য দিয়ে ধনাত্মক জেড অক্ষ বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমি আগে এক্স ওয়াই জেড এঁকে নিই। যখন বইয়ে নিজস্ব এক্স ওয়াই জেড দিবে তখন বইয়েরটা আঁকবে। আর সাধারণত যদি আমরা আঁকি, আমাদের সাধারণ নিয়ম, আমরা এক্স সবসময় ডান দিককে বলি, ওয়াই সবসময় ওপরকে বলি, আর জেড সবসময় বাহিরকে বলি। এটা কিন্তু আমরা বলি, ঠিক আছে? কিন্তু যখন বইয়ে পার্টিকুলার এক্স ওয়াই জেড ছোটো ছবি দিয়ে দেবে তখন সেই হিসাবে কিন্তু তুমি চলবে, ঠিক আছে? সো সাধারণ সেন্সে সবসময় আমি ধরে নিই এক্স ডান দিকে, ওয়াই ওপরে, আর জেড বাইরে, সেই হিসাবে আমরা সাইডে এগুলো করি। হ্যাঁ, কারণ এর জন্য কিন্তু অ্যাক্সিস আঁকতে হয়। অ্যাক্সিসটা আমরা আঁকি না কেন? আমরা ধরে নিই যে এক্স অ্যাক্সিস বলতে বোঝাবে ডান দিক, ওয়াই অ্যাক্সিস বলতে বোঝাবে ওপরের দিক, আর জেড অ্যাক্সিস মানে বোর্ড থেকে বাইরের দিক। তো সেই হিসাবে ধরি, কারণ এখানে কোনো মানে ছবি এঁকে দেয়নি। ছবি এঁকে যেমন 846 নম্বর অঙ্কটাতে ছবি এঁকে দিয়েছে, ফলে ওখানে যেমন দিয়েছে তেমন কিন্তু আমাদের করতে হবে। যাই হোক, আগে 43টা করি, তারপরে দেখছি। একটা রিজু তারের মধ্য দিয়ে ধনাত্মক জেড অক্ষ বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই বরাবর আসছে কারেন্ট আই। ডান। একটি প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কি হলে তারটি সর্বোচ্চ বল অনুভব করবে? আচ্ছা, তারটি সর্বোচ্চ বল অনুভব করা মানে এফ ইকুয়াল টু বিআইএল। আর বিআইএল কখন হয়? যখন থিটার মান 90 হয়। আর থিটার মান 90 বলতে বোঝায় বি আর বি অ্যান্ড আই, মানে এল তো আয়ের দিয়ে কাজ করে, এর মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ 90। মানে এক কথায় বি আর আই লম্ব হবে, তাহলে বি সবসময় আয়ের সাথে লম্ব হতে হবে। এবার বি আয়ের সাথে লম্ব হওয়ার দুটো দিক আছে। এক্স অক্ষ বড় বড় বি হতে পারে, ডাজেন্ট ম্যাটার, কোনো প্রবলেম নেই। ওয়াই অক্ষ বড় বড় বি হতে পারে, ডাজেন্ট ম্যাটার। এক্স ওয়াই তলে এই বড় বড় বি হতে পারে, ওই তলে কোনো ব্যাপার না, কারণ ওই তলে এটা এক্স ওয়াই তল কিন্তু, আর জেডটা কিন্তু বোর্ড থেকে বাইরে। ওই তলে থাকা বি কিন্তু এই আই কারেন্টের সাথে লম্বই হলো। ওই তলে যদি এই বরাবর বি থাকে সেটাও কিন্তু আয়ের সাথে লম্ব। মানে এই বোর্ডের উপর যে কোনো লাইন বোর্ড থেকে বাইরে এটার সাথে কিন্তু লম্বই হচ্ছে, আর জেডটা বোর্ড থেকে বাইরে কাজ করছে। তাহলে এক কথায় বি এক্স আর ওয়াইয়ের মধ্যে যে কোনো এক্স ওয়াই তলের যে কোনো পজিশনে থাকতে পারে, ঠিক আছে? যে কোনো পজিশনে থাকতে পারে, তাহলেই কিন্তু চৌম্বক ক্ষেত্র মানে চৌম্বক বলটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? কিন্তু ওয়াই জেড প্লেনে থাকা যাবে না, বা এক্স জেড প্লেনে থাকা যাবে না, থাকতে হবে এক্স ওয়াই প্লেনে। তাহলে সেটা সর্বদাই আয়ের সাথে লম্ব হবে, আর আয়ের সাথে সর্বদাই লম্ব হলে সেটা কিন্তু সবসময় মানে 90 হবে। আর 90 হওয়া মানে চৌম্বক বলের মানও সর্বোচ্চ হবে, যেটা হবে বিল। সো অপশান দাঁড়াবে এক্স ওয়াই সমতলের যে কোনো দিক বরাবর, অপশান সি। 44 নম্বরে বলছে দুটি প্রলম্বিত কুণ্ডলী গ্যালভানোমিটারের চুম্বক দুটি সমক্ষমতা বিশিষ্ট হওয়ায় কুণ্ডলীর ক্ষেত্রে তারা অভিন্ন চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। ভালো কথা। প্রথম কুণ্ডলীটি বর্গাকার, যার বাহুর দৈর্ঘ্য এ। দ্বিতীয় কুণ্ডলীটি বৃত্তাকার, যার ব্যাসার্ধ a/√π। সমমানের তড়িৎ প্রবাহ কুণ্ডলী দুটির মধ্য দিয়ে প্রবাহিত হলে প্রথম ও দ্বিতীয় কুণ্ডলীর মধ্যে টর্কের অনুপাত কত? আচ্ছা, গ্যালভানোমিটার সম্বন্ধে তোমরা যদি জানো খুব ভালো কথা, যদি না জানো শুধু লুপটা সম্বন্ধে জানো, যে গ্যালভানোমিটারের মধ্যে যে কাঁচা লোহার যে সিলিন্ডারটা থাকে, সিলিন্ডারে যে তারটা পেঁচানো থাকে, সেই তারটার কথাই বলেছে, লুপের কথা। মনে করো সেখানে যদি মনে করো সেখানে যে দুটো লুপ আছে, একটা লুপ বলেছে তোমার স্কোয়ার করে পেঁচানো, আর একটা লুপ বলেছে বৃত্তাকার করে পেঁচানো। আর এবং তারা কি বলেছে, তারা দুটো সেম চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে। যদি এটা চৌম্বক ক্ষেত্র এন হয় আর এটা এন হয় এস হয়, তাহলে এই চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে দুটো লুপ রয়েছে, একটা লুপ রয়েছে এরকম স্কোয়ার লুপ, আর একটা বলছে বৃত্তীয় লুপ। তো দুটো লুপ রয়েছে, একটা স্কোয়ার লুপ, একটা বৃত্তীয় লুপ। এবার স্কোয়ার লুপের ক্ষেত্রে মানে সাপোজ কারেন্ট নিলাম এদিকে, তাহলে এটা সেম নিলাম, ওকে, সেম কারেন্ট, ঠিক আছে, সেম ম্যাগনেটিক স্ট্রেংথ, সেটাও বলে দিয়েছে। শুধু বলেছে যে যখন আমি এই স্কোয়ার লুপটা নিয়েছি তখন তার লেন্থ বলে দিয়েছে এ, মানে বাহুর দৈর্ঘ্য এ,
ঠিক আছে। আর যখন বৃত্তীয় লুপ নিয়েছি তখন ওর ব্যাসার্ধ বলে দিচ্ছে a/√π। তো দুটা ক্ষেত্রে টর্কের অনুপাত জিজ্ঞেস করেছে। তা টর্ক আমরা অলরেডি জেনে গেছি, টাউ ইকুয়াল টু হয় তোমার কি BIA বা BINA। ওকে, তাহলে বি সেম, ওকে, তাহলে টর্ক BINA, বি সেম এটারও যা, আই সেম এটারও যা, এন ধরে নিলাম, এন এর কথা যদি বলে নিই তাহলে ধরে নিলাম দুটোটি পাক সংখ্যাও সেম। বলেছে কি এন এর সংখ্যা? না, এন এর কথা বলেনি, তাহলে এন ধরতেও পারো না ধরতে পারো, ঠিক আছে। যখন এন এর কথা বলেনি এক পাকও ভাবতে পারো, আর যদি এন পাক ভাবো তো দুটোই এন পাক ভাবতে হবে। সেম শুধু থাকলো এরিয়া, কারণ এটা স্কোয়ার লুপ, এটা মানে বৃত্তীয় লুপ, দুটোর এরিয়া আলাদা। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে এদের মধ্যে ক্রিয়াশীল টর্ক ইজ প্রপোর্শনাল টু এ, দ্যাট ইজ τ1/τ2 যদি করো তাহলে হবে A1/A2, ব্যাস এদের রেশিও করলে হয়ে গেল। এবার এর এরিয়া কত? স্কোয়ার লুপের ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ লাগে না, বাহুর দৈর্ঘ্য a, অর্থাৎ ক্ষেত্রফল হবে a²। আর এটার ক্ষেত্রে হবে A2-র ক্ষেত্রে হবে পাই r²। আর কত ব্যাসার্ধ বলে দিয়েছে? a/√π তার স্কোয়ার, দ্যাট ইজ a² ডিভাইডেড বাই পাই ইন্টু a²/π। পাই কেটে গেল, a² কেটে গেল, দ্যাট ইজ 1:1। সো যদি টর্কের রেশিও বলো তাহলে সেটা হচ্ছে 1:1, তাহলে অপশান হয়ে যাচ্ছে অপশান বি। বুঝে গেল? নেক্সট 45 নম্বর কি বলছে? বলছে ধনাত্মক জেড অক্ষ বরাবর একটি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে। তাহলে আমরা XY জেড এখানে XY জেড, এবার ধনাত্মক x অক্ষ বরাবর কিন্তু চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে। ভালো কথা। এই ক্ষেত্রে একটি তড়িৎবাহী সমতলিক লুপকে কিভাবে রাখলে লুপটি কোনো টর্ক অনুভব করবে না? আচ্ছা, এটা বুঝার। এবার একটা লুপ রাখতে হবে। এবার লুপকে কেমন করে রাখলে টর্ক অনুভব করবে না? এবার টর্ক অনুভব করবে না বলেছে, চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে। আচ্ছা, তো টর্কের তাহলে যদি টর্ক অনুভব না করে তাহলে টর্কের মান 0 হতে হবে। তাহলে এবারে আমাকে টর্কের ভেক্টর রূপটা দেখতে হবে। টর্কের ভেক্টর রূপ যদি দেখো, টাউ ইকুয়াল টু বলছে IA×B, ঠিক আছে, সিঙ্গেল লুপের IA×B। এবার যদি বাই চান্স A অ্যান্ড B এর মধ্যবর্তী কোণ 0 হয় তাহলে দেখো টাউ ইকুয়াল টু হচ্ছে IAB sin 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে টর্ক যদি কোনো লুপের মানে লুপের ক্ষেত্রে যদি না প্রয়োগ করাতে হয়, টর্ক যদি না কাজ করে, তাহলে যেটা হতে হবে সেটা হলো A আর B এর মধ্যবর্তী কোণকে 0 হতে হবে। কারণ টর্কের ভেক্টর রূপ হলো টাউ ইকুয়াল টু IA×B, তাকে যদি আবার ভাঙি তাহলে আসবে টাউ IAB sin θ। তাহলে এক্ষেত্রে থিটার মান 0 হওয়া মানে A আর B এর মধ্যবর্তী কোণ 0 হওয়া। আর টাউ সর্বোচ্চ কখন হবে? যখন A আর B মান 90 হবে, ঠিক আছে। তার মানে যদি ওই যে ছবিটা দেখো, এক্ষেত্রে দেখো B এর ডিরেকশন এদিকে, ঠিক আছে, B এর ডিরেকশন এদিকে, সেটা হলো x অক্ষ বরাবর। আর এরিয়া ডিরেকশন দেখার জন্য কি বলেছিলাম? যে কারেন্টের দেখতে হবে ডিরেকশন, সেই হিসাবে লুপটার ক্ষেত্রে এরিয়া হবে তার সাথে লম্ব, মানে লুপের সাথে লম্ব। কেমন লম্ব? এবার কারেন্টের ডিরেকশন দেখো এটা এইভাবে, তাহলে হাতের মুঠি করলাম কারেন্ট ডিরেকশন, তাহলে বুড়ো আঙুল পড়লে এইভাবে, তাহলে বোর্ড থেকে ভেতরের দিকে। তাহলে এক্ষেত্রে বোর্ড থেকে ভেতরের দিকে কাজ করছে তোমার এরিয়া ভেক্টর, আর বি ভেক্টর কাজ করছে x অক্ষ বরাবর। x অক্ষ বরাবর কাজ করছে বি ভেক্টর, আর নেগেটিভ কে অ্যাক্সিস বা জেড অক্ষ বরাবর কাজ করছে তোমার এরিয়া ভেক্টর। তার মানে বি ভেক্টর আর এরিয়া ভেক্টর পরস্পর লম্ব আছে, ফলে এখানে টর্কটা প্রযুক্ত হবে এবং সেটা সর্বোচ্চ হবে, কারণ তাদের মাঝখানে কোণ 90 ডিগ্রি। সেই জন্য এখানে সর্বোচ্চ টর্ক ছিল BIA sin 91, সেটা sin 90টা আসেইনি, ঠিক আছে। ওকে, এবার ব্যাপারটা হলো যদি ইনকেস এই ব্যাপারটা এরকম হতো যে এখানে যদি করি, মনে করো এটা সেই লুপটা যার মধ্যে কারেন্ট যাবে, ঠিক আছে। এমন তো অবস্থায় যদি চৌম্বক ক্ষেত্র বোর্ড থেকে ভেতরের দিকে হতো, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি যদি দেখো, লক্ষ্য করো, তাহলে এরিয়া ভেক্টরটা কোন দিকে? এরিয়া ভেক্টরটাও বোর্ড থেকে ভেতরের দিকে, চৌম্বক ক্ষেত্রটা বোর্ড থেকে ভেতরের দিকে, দুজনের মাঝখানে অ্যাঙ্গেল 0, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু টাউ ইকুয়াল টু 0 হতো। ইন কেস যদি চৌম্বক ক্ষেত্র বাইরের দিকেও হতো তাহলেও কিন্তু sin 180 হতো, sin 180 0, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু টাউ ইকুয়াল টু 0 হতো। অর্থাৎ এরিয়া ভেক্টর মানে যে লুপটা নিয়েছি তার এরিয়া আর চৌম্বক ক্ষেত্র যদি একই দিকে বা অপোজিট দিকে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু টর্ক প্রযুক্ত হয় না। এবার তুমি যদি মানে দেখতে চাও ব্যাখ্যা, তাও দেখতে পারো, খুবই সিম্পলি দেখতে পাবে। মনে করো যদি ক্রস এটা নিয়ে দেখতে চাও যে মনে করো চৌম্বক ক্ষেত্রের ভেতর দিকে, তাহলে টর্ক প্রযুক্ত হচ্ছে না কেন? দেখো খুব সিম্পল।
যদি চৌম্বক ক্ষেত্র ভেতর দিকে হয় তাহলে ফোর্স এও খাবে, এও খাবে, এও খাবে, এও খাবে, তাদের মানগুলো চেক করো। এই যে ফোর্সটা খাবে সেটা বিল, কেন? কারণ কারেন্টের দিক আর চৌম্বক ক্ষেত্রটা একে অপরের সাথে লম্ব আছে, ডাজন্ট ম্যাটার। কিন্তু সেই বিলটা কোন দিকে কাজ করছে সেটা যদি দেখতে যাও তাহলে সেটা হবে কী হবে, এফ যদি এটার নাম এ বি সি ডি দাও, তাহলে এক্ষেত্রে এফ এ বিটা তুমি যদি ভালো করে দেখো তাহলে দেখবে এফ ই বি হবে কারেন্ট ওপরের দিকে, তাহলে কী হয় আই ডিল ক্রস বিল, কারেন্ট ওপরের দিকে মানে জে ক্যাপ ক্রস চৌম্বক ক্ষেত্র কোন দিকে, চৌম্বক ক্ষেত্র ভেতর দিকে মাইনাস কে ক্যাপ প্লাস মাইনাসে মাইনাস জে কে, জের পর কে হয় তাহলে আই ক্যাপ, তার মানে নেগেটিভ এই দিকে, কোন দিকে, নেগেটিভ এক্স এক্স বরাবর, এই বরাবর এফ এ বিটা কাজ করছে। যদি এই তারে কথা থাকো, এই তারে যদি কথা থাকো তাহলে কী হবে, এফ ইজ ইকুয়াল টু কারেন্ট নিচের দিকে মানে মাইনাস জে ক্যাপ ক্রস চৌম্বক ক্ষেত্র ভেতর দিকে মানে মাইনাস কে ক্যাপ মাইনাস মাইনাস প্লাস জে কে আই, তাহলে এই বরাবর। তাহলে তার দুটো দুদিকে ফোর্স কাটছে, দেখো তার দিকে দুদিকে ফোর্স কাটছে মানে নেট ফোর্স জিরো। এই ফোর্স দুটো কিন্তু একে অপরের প্যারালাল একদম, দেখো তার মানে তার দুটো মানে স্কোয়ার ছিল তো টেনে মানে মানে কী বলবো মানে গোল হয়ে যেতে পারবে, টান খাবে এদিকে। কিন্তু টর্কের তো ব্যাপার আসছে না, টর্ক মানে কি, দুটো অপোজিট ফোর্স বিভিন্ন ক্রিয়া রেখায় কাজ করবে তখন তো টর্ক হবে। এটা তো যে কোনো জায়গায় দেখো এর করসপন্ডিং এটা দেখো তাহলে একেবারে বিপরীত দিকে তো হলো, একই লাইনেই তো কাজ করছে, অর্থাৎ এক্ষেত্রে নেট ফোর্স জিরো হয়ে যাবে কিন্তু কোনো টর্ক কাজ করবে না। এইভাবে তুমি ব্যাখ্যা করতে পারো। আর এক্ষেত্রেও দেখতে পারো, এক্ষেত্রে যদি ফোর্স এদিকে হয় তাহলে দেখবে এক্ষেত্রে ফোর্স এদিকে, তাহলে ওভারঅল চারটা ফোর্স চারদিকে হবে, যেটা ওকে মানে চারদিকে টান খিঁচবে, ঠিক আছে, বা সাম্যাবস্থার সৃষ্টি করবে, কিন্তু কোনো টর্ক থাকবে না। এটা এইভাবে বুঝতে পারো। তাই বলে বল থাকবে না তা নয়, ওটাই কিন্তু বুঝাচ্ছি যে প্রত্যেকটা তারই বল থাকবে, কারণ প্রত্যেকটা তার ইন্ডিভিজুয়ালি কিন্তু মানে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব রয়েছে, কিন্তু গোটা লুপটার এরিয়া যদি দেখো সেই এরিয়া ভেক্টরটা আর চৌম্বক ক্ষেত্রটা একে অপরের হয়ে যাচ্ছে প্যারালাল বা অ্যান্টি প্যারালাল, 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। আর আমরা যদি টর্কের ফর্মুলাতে দেখছি টর্ক টাউ ইন্টু আই এ ক্রস বি, তাহলে এরিয়া ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট, আর বি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 0 বা 180 হয় সেক্ষেত্রে টর্ক 0 হয়ে যায়, এবং তাই জন্য সেক্ষেত্রে টর্ক 0 হবে। ওকে, এবার প্রশ্নটা আসি। প্রশ্নটাতে বলছে যে বি কাজ করছে তোমার জেড অক্ষ বরাবর, এমন তো অবস্থায় লুপটাকে কোথায় রাখলে, লুপ বলেছো তো, হ্যাঁ, লুপটাকে কিভাবে রাখলে কোনো টর্ক অনুভব করবে না। তাহলে লুপটাকে যদি আমরা এক্স ওয়াই প্লেনে রেখে দিই, যদি এইভাবে কারেন্টটা পাঠাই তাহলে চৌম্বক ক্ষেত্র মানে লুপের এরিয়া ভেক্টর বোর্ড থেকে ভেতরের দিকে, তার মানে চৌম্বক ক্ষেত্র জেড অ্যাক্সিস বরাবর আর এরিয়া মাইনাস জেড অ্যাক্সিস বরাবর, অর্থাৎ তাদের মাঝখানে অ্যাঙ্গেল 180, তার ক্ষেত্রেও কোনো রকম বল টর্ক অনুভব করবে না। আবার যদি কারেন্ট উল্টো দিকেও নিই সেক্ষেত্রে এরিয়া ভেক্টরটাও জেড অক্ষ বরাবর, চৌম্বক ক্ষেত্রটাও জেড অক্ষ বরাবর, অর্থাৎ টাউ 0, তার কোনো বল অনুভব করবে না, অর্থাৎ টর্ক অনুভব করবে না, বল নয় ভুল বলছি, টর্ক অনুভব করবে না। অর্থাৎ একটা লুপকে যদি চৌম্বক ক্ষেত্র যেদিক কাজ করছে তার সাথে পারপেন্ডিকুলার রেখে দিই তাহলে তার এরিয়া ভেক্টরটা হবে চৌম্বক ক্ষেত্রের দিকে বা তার অপোজিটে। লুপটাকে যদি তুমি, কারণ লুপের এরিয়া আবার লুপের সাথে পারপেন্ডিকুলার কাজ করে, তাহলে চৌম্বক ক্ষেত্র যেদিকে আছে তার পারপেন্ডিকুলার প্লেনে যদি লুপ রাখা হয় তাহলে লুপের এরিয়া ভেক্টরটা চৌম্বক ক্ষেত্রের দিকেই কাজ করে বা চৌম্বক ক্ষেত্রের অপোজিটে কাজ করবে, অর্থাৎ সেক্ষেত্রে কোনো রকম টর্ক অনুভব হবে না। অর্থাৎ এই লুপটাকে এখানে এক্স ওয়াই প্লেনে রাখতে হবে, এক্স ওয়াই প্লেনে রাখতে গেলে কোনো রকম টর্ক ও ফিল করতে পারবে না। অর্থাৎ অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, যে লুপটাকে এক্স ওয়াই প্লেনে রাখতে হবে। ওকে, 46 নম্বর কী বলছে দেখো, বলছে জেড অক্ষে -1.5 মিটার থেকে জেড +1.5 মিটার বরাবর একটা পরিবাহী রাখা আছে। ছবিটাও দেখো, ছবিটা অনুযায়ী একটু দেখি। ছবিটাতে বলছে এটা জেড অ্যাক্সিস, এখানে জেড অ্যাক্সিস নিয়েছে, এই বরাবর নিয়েছে এক্স অ্যাক্সিস যেটা আমরা সাধারণত জেড অ্যাক্সিস নিয়ে থাকি, আর এটাকে নিয়েছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স ওয়াই জেড অ্যান্টি ক্লকওয়াইজ আছে, অসুবিধা নেই, নেওয়া যেতেই পারে। ওকে, এমন তো অবস্থায় বলছে একটা পরিবাহী আছে, যে পরিবাহীটা এরকম একটা পরিবাহী আছে, যে পরিবাহীটার অর্ধেকটা জেড অক্ষে আছে, অর্ধেকটা নেগেটিভ জেড অক্ষে আছে, এটা নেগেটিভ জেড অক্ষ, ঠিক আছে। এটার মান বলেছে -1.5 থেকে -1.5 থেকে +1.5, এক কথায় এর দৈর্ঘ্য যদি বলো তাহলে এল ইকুয়ালটা হবে 1.5 + 1.5 = 3 মিটার, ঠিক আছে। মানে আপার এটা যদি 1.5 পজিশন হয়, এটা -1.5 পজিশন হয়, তার টোটাল দৈর্ঘ্যটা যদি বলি তার দৈর্ঘ্যটা হবে 3 মিটার। ভালো কথা। এবার কি বলেছে, এবং সেটি -a জেড, আচ্ছা এখানে a জেড তারপরে ax এগুলো কিন্তু ইউনিট ভেক্টর বলেছে, হ্যাঁ, i j k এর বদলে এরকম বলেছে, তো ঘাবড়াবেন এটা থেকে, হ্যাঁ। এটা কি বলেছে, এবং সেটি -a জেড অভিমুখে
10 অ্যাম্পিয়ার পরিবহন করছে, তাহলে এজেড মাইনাস এজেড মানে কারেন্টটা হবে এই বরাবর কারেন্ট আই ইকুয়াল টু হলো 10 মিলি অ্যাম্পিয়ার মাইনাস এজেড মানে যে অক্ষ মানে নেগেটিভ যে অক্ষ বরাবর। ওকে, ভালো কথা। এবার কি বলছে, এবার এর উপর একটা চৌম্বক ক্ষেত্র বি কাজ করছে, যেটা হলো 3 × 10⁻⁻4 e⁻⁻0.2x ay বরাবর ইন্টু টেসলা বলছে এওয়াইটা হলো এওয়াই কোন দিকে, এইদিকে, এই বরাবর কাজ করছে চৌম্বক ক্ষেত্র। যে চৌম্বক ক্ষেত্রের মান হলো তোমার 3 × 10⁻⁻4 e⁻⁻0.2x। ওকে, এওয়াইটা হলো তার ইউনিট ভেক্টর, দেওয়ার দরকার নেই, মানটা লিখলাম খালি। হ্যাঁ, টেসলা হলো একক। ওকে, টেসলা, এটা হলো চৌম্বক ক্ষেত্র। এবার কি প্রশ্ন করেছে, প্রশ্ন করেছে যে চৌম্বক ক্ষেত্রে পরিবাহীটিকে সমদ্রুতিতে 5 × 10⁻³ সেকেন্ডে x ইকুয়াল টু 2.0 মিটার y ইকুয়াল টু 0 বিন্দুতে সরাতে কত ক্ষমতা প্রয়োজন, মানে y ইকুয়াল টু 0 মানে এখানে আছে y এর এই পয়েন্ট আছে, এখান থেকে এখানে x এ কত, x ইকুয়াল টু কত 2 মিটার এখানে আমাকে আনতে হবে, এই দণ্ডটাকে আমাকে এইখানে আনতে হবে। এই আনতে কি পরিমাণ কার্য করতে হবে, ঠিক আছে। তাহলে আগে দেখতে হবে W বের করতে বলেছে। W ইকুয়াল টু হয় F 0 থেকে 2 মিটার আনবো, তার ইন্টিগ্রেশনের মাধ্যমে বলতে পারি 0 থেকে 2 f dx, এটা হলো কার্য, এই কার্যটা। আর পাওয়ার বের করতে হচ্ছে, পাওয়ার হলো W বাই টাইম। তাহলে আমাকে আগে W বের করতে হবে, তারপরে পাওয়ার বের করতে হবে। তো W বের করার জন্য আমার F বের করতে হবে। এবার Fটা কত দেখ, F কত, F তো হয় BIL, তাই তো। B কত, B ইকুয়াল টু 3 × 10⁻⁻4 e⁻⁻0.2x। I কত, I 10 মিলি অ্যাম্পিয়ার বলেছে না, অ্যাম্পিয়ার বলেছে, 10 অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার করেছি কিনা আমি, 10 অ্যাম্পিয়ার। তাহলে ইন্টু 10 ইন্টু এল কত, এল হলো 3। এটা হলো এর উপর ফোর্স কাজ করছে, এবং ফোর্সটা কোন দিকে কাজ করছে, অটোমেটিক দেখো এক্স অক্ষ বরাবরই কাজ করবে। মিলিয়ে নাও কীভাবে মিলাবে, আই কোন দিকে, আই হলো মাইনাস কে ক্যাপ নিচের দিকে, ঠিক আছে, এই হিসাবে ক্রস। আর বি কোন দিকে, বি হলো আই ডিএল ক্রস বি, তো আই ক্রস বি, তাহলে বি কোন দিকে, বি হলো ওয়াই অক্ষ বরাবর মানে জে ক্যাপ, তাহলে মাইনাস কে জে, কে এর পর জে হয় না, তাহলে মাইনাস আই ক্যাপ, ঠিক আছে, তাহলে মাইনাস প্লাস আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর। এবার এখানে এক্স অক্ষ এটা, তাহলে এই বরাবর ফোর্স খাবে, যার জন্য ও এখান থেকে এখানে এসছে, ঠিক আছে। সেটাও দেখিয়ে দিলাম যে তুমি যে ফোর্সটা যে এক্স অক্ষ বরাবরই হবে সেটাও দেখিয়ে দিলাম, এবং সেই ফোর্সের দরুন ও এখান থেকে এত দূরে এসছে, 2 মিটার অব্দি এসছে, এবং সেটা করতে কী পরিমাণ পাওয়ার লেগেছে সেটাই জানতে চেয়েছে। তাহলে এফটা পেয়ে গেলাম। তাহলে এবার ওয়ার্ক পেয়ে যাবো, ডাব্লিউ ইকুয়াল টু কী হবে, ইন্টিগ্রেশন 0 থেকে 2 এফ ডিএক্স। তাহলে এফ এর মান বসা, এফ এর মান হলো 3 × 10⁻⁻4 e⁻⁻0.2x ইন্টু 10 × 3 ইন্টু ডিএক্স, 0 থেকে 2। তাহলে এখান থেকে 3 × 10⁻⁻4 ইন্টু 10 × 3 বেরিয়ে গেল। আর e⁻⁻0.2x এর ইন্টিগ্রেশন করলে হয় e⁻⁻0.2x, সাথে -0.2 একটা বাই হয়ে যায়। তাহলে লিমিট বসাতে হবে 0 থেকে 2, 3 × 10⁻⁻4 ইন্টু 10 × 3, তাহলে এটা হবে e⁻2 বসালে 0.4 ডিভাইডেড বাই -0.2 মাইনাস e⁻0 বসালে 1 ডিভাইডেড বাই -0.2। ওকে, এবার এই ক্যালকুলেশনটা করা সম্ভব না, এটা তোকে ক্যালকুলেটারে করতেই হবে, কারণ পাওয়ারের মানটা কিন্তু বলা যাবে না। তাহলে এইটুকু তোকে ক্যালকুলেশন করতেই হবে। এই ক্যালকুলেটার একমাত্র এটা, যেটা ক্যালকুলেশন ছাড়া মানে ক্যালকুলেটার ছাড়া সম্ভব হলো না। তাহলে এই ক্যালকুলেশনটা যদি করিস তাহলে যেটা বেরাবে সেটা হলো 2.97 হিন্টসে করে দেওয়া আছে দেখ, ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 0.2, অর্থাৎ 0.2টাকে ক্যালকুলেশন করেনি, কমন নিয়ে নিচে, এইটুকু ক্যালকুলেশন করেছে, করে এর সাথে গুণ করে এই যে 10⁻⁻4 আর 10 দিয়ে 10⁻³ হয়েছে, 3 × 3 = 9 হয়েছে, 9-এর সাথে এই ভিতরটা গুণ করেই হবে 2.97। ওকে, এই গেল ওয়ার্ক ডান। পাওয়ার কোথায় করি, পাওয়ার যদি বের করি, পাওয়ারটা এখানে করে দিচ্ছি W/T। তাহলে এটা এই কত বললি, 2.97 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 0.2 ইন্টু পাওয়ারের টাইমটা বাই করতে হবে। টাইমটা কত বলেছিল, টাইম বলেছিল 5 × 10⁻³ সেকেন্ড, 5 × 10⁻³ সেকেন্ড। তাহলে এখান থেকে এটা কেটে যাচ্ছে। এবার এটা যদি ক্যালকুলেশন করিস তাহলে হবে এদিকে 5 × 2 = 10 মানে 1 হবে, তাহলে অর্থাৎ 2.97 ওয়াট থেকে যাচ্ছে।
5 2 10 হয়, তাহলে 1, তাহলে 2.97 বাই 1 করলে 2.97, তো 2.97 ওয়াট এটাই হবে তোর পাওয়ার, মানে অপশন দাঁড়াচ্ছে তোর অপশন বি। একটু ভালো করে বোঝ, কিচ্ছু নেই, সহজ অঙ্ক একদম। হ্যাঁ, e⁻−0.2x, এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, জিরো এটা দিয়ে অঙ্কটা কঠিন করেছিল এবং ক্যালকুলেশনটাকে জটিল করলো। এখান থেকে ক্যালকুলেশনটা করার কোনো ক্যালকুলেটর ছাড়া উপায় নেই। ওকে, 47 এল বাহু বিশিষ্ট একটা ত্রিভুজাকার লুপের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, একে বি প্রাবল্যে চৌম্বকক্ষেত্রে এমনভাবে রাখা হলো যাতে লুপের তল চৌম্বকক্ষেত্রের দিকে হয়। ঠিক আছে, তার মানে এখানে যদি চৌম্বকক্ষেত্র হয় এটা বি, তাহলে লুপটা কিন্তু চৌম্বকক্ষেত্রের, লুপের এই তলটা আর চৌম্বকক্ষেত্রটা কিন্তু একই তলে আছে। ঠিক আছে, সেম তলে আছে। ওকে, এবার কি বলেছে, যাতে লুপের তল চৌম্বকক্ষেত্রের দিকে হয়, ভালো কথা। লুপের উপর ক্রিয়াশীল টর্ক কত হবে? আচ্ছা, লুপের কারেন্ট কত বলেছে? আই, বাহু এল কারেন্ট আই, কারেন্ট ডিরেকশন যে কোনো একটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এমতো অবস্থায় লুপের ভেক্টরটা কি ভেতর দিকে, বোর্ড থেকে ভেতর দিকে, আর চৌম্বকক্ষেত্র বোর্ড থেকে ডান দিকে, অর্থাৎ এর উপর একেবারে লম্ব আছে, অর্থাৎ এর মধ্যে টর্কটা টাউ ইকুয়াল হবে নর্মাল BIA। ঠিক আছে, sin 90 sin 91 BIA, তো বাস বসিয়ে দে বি চৌম্বকক্ষেত্র আই, এবার এটা বের করতে হবে। এবার সমবাহু ত্রিভুজের এরিয়া হয় √3/4 L², √3/4 L² হয় সমবাহু ত্রিভুজের এরিয়া। তো খুব সহজ হয়ে গেল অপশন ডি, √3/4 BIL², অপশন ডি। এই হয়ে গেল তোর 47। চল নেক্সট 48 কি বলছে? বলছে 10 সেমি আর 5 সেমি বাহু বিশিষ্ট একটি আয়তাকার লুপে I = 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই লুপটিকে চিত্রে প্রদর্শিত বিভিন্ন সজ্জায় রাখা হলো। ধনাত্মক জেড অক্ষ অভিমুখে যদি একটি সুষম চৌম্বকক্ষেত্র 0.3 টেসলা ক্রিয়াশীল থাকে, তাহলে কোন সজ্জায় লুপটি সুস্থির সাম্যাবস্থায় আর কোন সজ্জায় অস্থির সাম্যাবস্থায় থাকবে? তো আমি আর ছবিটা আঁকছি না, তোরা দেখ বইয়ে, একটা করে আঁকছি আর নিচে তো আসছেই। দেখ প্রথমে এ নম্বর, দেখ অপশানটা কী বলছে। এ নম্বরে আছে এই বরাবর জেড অ্যাক্সিস, এই বরাবর ওয়াই, আর এই বরাবর ওরা এক্স নিয়েছে, ভালো কথা। আর কারেন্টটা নিয়েছে এইভাবে, এইভাবে এই 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 বরাবর কারেন্ট নিচে, আর চৌম্বকক্ষেত্র নিচে এই বরাবর। ওকে, তাহলে চৌম্বকক্ষেত্র ওপর দিকে আছে, আর এরিয়া ভেক্টরটা কোন দিকে কাজ করছে? এই মানে এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে টর্ক কী হবে? টাউ ইকুয়াল টু BIA। ঠিক আছে, টর্ক কাজ করবে। কেন কাজ করবে? কারণ এখানে চৌম্বকক্ষেত্র আর এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 আছে। কারণ দেখ এরিয়া ভেক্টর এই বাইরের দিকে, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর। তোর হিসাবে আমরা যে অক্ষ বলি, বই এক্স অক্ষ বলেছে, তোরাই ধরতে হবে না রে। তো এক্স অক্ষ বরাবর আর চৌম্বকক্ষেত্র জেড অক্ষ বরাবর। তাহলে জেড অক্ষ আর এক্স অক্ষ 90 হলো কি না? তাহলে BI আর B আর এর মধ্যে অ্যাঙ্গেল 90 হলো কি না? তো B আর এর মধ্যে 90 যদি অ্যাঙ্গেল হয়, তাহলে sin 91 হলো কি না? তা টর্ক থাকবে কি না? তাহলে এই অপশানে টর্ক থাকবে, আর টর্ক থাকা মানে সাম্যের কোনো প্রশ্ন আসছে না, তাহলে এ বাদ। অপশান চলাই বিতে। অপশান বিতে দেখ কী বলছে, এই বরাবর জেড অ্যাক্সিস সেম, এই বরাবর ওয়াই অ্যাক্সিস, আর এই বরাবর এক্স অ্যাক্সিস। এই বরাবর চৌম্বকক্ষেত্র আছে। ওকে, আর এবার লুপটা আছে এই বরাবর, এই টুই টুই টিং 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 অ্যান্ড টিং, তাই তো? ওকে, তাহলে এক্ষেত্রে লুপের ডিরেকশন কি? ওপরের দিকে দেখ, ওপরের দিকে মানে জেড অক্ষ বরাবরই, অর্থাৎ চৌম্বকক্ষেত্র আর এরিয়া প্যারালাল হয়ে গেল, তাহলে টাউ ইকুয়াল টু 0। তার মানে এক্ষেত্রে টর্ক কাজ করবে না, অর্থাৎ এক্ষেত্রে এই লুপটা সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থায় থাকলো মানলাম। এবার তোকে যেটা জানতে হবে সেটা সাম্যটা সুস্থির সাম্য না অস্থির সাম্য। সুস্থির সাম্য আর অস্থির সাম্য চেক করার জন্য তাকে দেখতে হয় পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি যদি হাই হয় তাহলে সেটা অস্থির সাম্য, আর পোটেনশিয়াল এনার্জি যদি লো হয় তাহলে সেটা সুস্থির সাম্য। এবার পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি? পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা একটু অন্যরকম আবার, সেটা আমরা পরের চ্যাপ্টারে শিখবো। একটু এখানে জেনে রাখ, U = হয় -m.b। ঠিক আছে, এবার এম কি? এম মানে মনে রাখবি, এম মানে হলো ডাইপোল মোমেন্ট। যে কোনো লুপের ডাইপোল মোমেন্ট হয়, যারা একটু পড়েছিস, যারা জানিস তারা জানিস, যারা জানিস না তারা একটু যখন নেক্সট চ্যাপ্টারটা পড়বি তখন আবার একটু ব্যাক করিস। হ্যাঁ, আপাতত দেখে রাখ m.b। তো -m মানে হয় IA, ঠিক আছে, IA.b, ঠিক আছে, দ্যাটস মিন -IAB cos θ। ঠিক আছে, যে ডট প্রোডাক্ট। এবার এখানে থিটার মান কত? দেখ লুপটা এইভাবে, তো তাহলে লুপের ডিরেকশন জেড অক্ষ বরাবরই, তাহলে জেড অক্ষ বরাবরই এরিয়া ভেক্টর, আর জেড অক্ষ বরাবরই বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এরিয়া ভেক্টর আর বি ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ঠিক আছে, তাহলে cos 0, তাহলে -IAB
cos 0 মানে 1, তাহলে মাইনাস আই এ বি আনসার। তাহলে ইউটা হলো মাইনাসে, মাইনাস আই এ বি, ঠিক আছে? তার মানে ইউটা সর্বনিম্ন, যেহেতু নেগেটিভ আসলো তাহলে সর্বনিম্ন মানে এখানে এটা কিন্তু সুস্থির সাম্য হবে। কী হবে? সুস্থির সাম্য। এটা আজকে যারা বুঝবি না তারা দয়া করে পরের চ্যাপ্টারটা করার পর আবার রিটার্ন করিস, তাহলে বুঝতে পারবি। হ্যাঁ, এবার অপশান সিতে আয়। অপশান সিতে এরকম আছে টাইম 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 এক্স ওয়াই জেড এই বরাবর বি, আর এই লুপটা আছে এই বরাবর। তাহলে ব্যাস এই, তাহলে মাইনাস ওয়াই অক্ষ বরাবর হবে এরিয়া ভেক্টর, আর জেড অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র, মানে দুটো একেবারে লম্ব, অর্থাৎ টর্ক থাকবে, টর্ক হবে বি আই এ, ঠিক আছে? ঠিক আছে, কারণ একেবারে লম্ব হচ্ছে, ঠিক আছে? তো টর্ক থাকবে বি আই এ, তার মানে এখানে সাম্যাবস্থা প্রশ্ন আসছে না। অপশান ডি, অপশান ডি, অপশান ডিতে আছে উপরের ছবিটাই, শুধু কারেন্টের ডিরেকশনটা পাল্টাবে, এক্স ওয়াই জেড এই বরাবর বি, আর কারেন্ট হলো এবার এই 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 অ্যান্ড এই। তাহলে এক্ষেত্রে দেখো এরিয়া ভেক্টরটা হবে, এরিয়া ভেক্টরটা হবে নিচের দিকে, এই বরাবর কাজ করবে এরিয়া ভেক্টর। ওকে, তাহলে এরিয়া ভেক্টর নিচের দিকে আর চৌম্বক ক্ষেত্র ওপর দিকে, মানে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, আর অ্যাঙ্গেল 180 ডিগ্রি হলে টর্ক টাউ ইকুয়াল টু বি আই এ সাইন 180, সাইন 180 0, অর্থাৎ টর্ক ইকুয়াল টু 0। টর্ক ইকুয়াল টু 0 মানে এটা সাম্যাবস্থায় আছে। এবার এটা সুস্থির না অস্থির দেখার জন্য এনার্জি দেখতে হবে। ইউ ইকুয়াল টু কী হবে? ইউ ইকুয়াল টু মাইনাস এম ডট বি, বা মাইনাস এখান থেকে করছি আই এ ডট বি। ওকে, তাহলে মাইনাস আই এ বি কস কত? কস 180, আর কস 180 মানে -1, মাইনাস মাইনাস প্লাস আই এ বি, তাহলে প্লাস আই এ বি মানে কি? ইউ এর মানটা এখানে ম্যাক্স হয়ে গেল, এটা ম্যাক্স এটা মিন, তাহলে এখানে ম্যাক্স হয়ে যাওয়া মানে এনার্জি সর্বোচ্চ, এনার্জি সর্বোচ্চ হওয়া মানে এর সাম্যটা অস্থির সাম্য। কী সাম্য? অস্থির সাম্য, ঠিক আছে? তাহলে এটা সুস্থির সাম্য, এটা অস্থির সাম্য, মানে অপশন বি হবে সুস্থির সাম্য, অপশন ডি হবে অস্থির সাম্য। অপশন বি হবে সুস্থির সাম্য, অপশন ডি হবে অস্থির সাম্য, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আজকের মতো এখানেই শেষ করছি, ছোটো ক্লাস হলো, পরের ক্লাসে তাড়াতাড়ি দেবো, আজকালের মধ্যে দিয়ে দিব তড়িৎ প্রবাহের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া আর গ্যালভানোমিটার শেষ করে দেবো, ঠিক আছে? চলো টাটা।